আজ আমরা দেখতে চলেছি ২০০৫ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো লোকাস্ট। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। তো গল্পটি শুরু হয় একটি রিসার্চ ল্যাবে, যেখানে আমরা একটি কাপলকে দেখতে পাই। তাদের মধ্যে মেয়েটির নাম ছিল জিনা এবং ছেলেটির নাম ছিল উইলি। আসলে এই ল্যাবটি ছিল একটি এগ্রিকালচার ইনস্টিটিউট, আর জিনা ছিল এই ল্যাবটির একজন এমপ্লয়ি। তবে আজকে তার উইলির সঙ্গে একটি ডেটে যাওয়ার কথা, কিন্তু আজকে ল্যাবেও তার একটি কাজ ছিল, তাই সে আজকে তার সাথে উইলিকেও নিয়ে এসেছে, যাতে করে সে তার কাজ শেষ করে উইলিকে নিয়ে এখান থেকে চলে যেতে পারে। তো এই ল্যাবটিতে মূলত অস্ট্রেলিয়ান প্রজাতির এক ধরনের ঘাসফড়িং এর উপর রিসার্চ করা হচ্ছিল, যেগুলোর দেখাশোনা এবং খাবার দেওয়ার দায়িত্ব ছিল জিনার। এদিকে আবার উইলি কিন্তু এই ল্যাবটিতে কাজ করত না, বরং সে বাহিরের একটি কোম্পানিতে জব করে। তো জিনা যেহেতু ল্যাবটিতে বহু বছর ধরে কাজ করে আসছে, তাই সে এই ঘাসফড়িংগুলোকে একদমই ভয় করত না। কিন্তু উইলি ছিল তার একদম বিপরীত, কারণ সে এই সমস্ত পোকামাকড়কে অনেক ভয় করত, যার ফলে সে তাদের ধারের কাছেও ফিরতে চাইতো না। তো জিনা এখানে ঘাসফড়িংগুলোকে খাবার দেওয়ার জন্য সেখানে থাকা গ্লাসের রুমটিতে প্রবেশ করতে যাচ্ছিল। তবে সে এখানে তার বয়ফ্রেন্ড উইলিকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে যেতে চায় কিনা, কিন্তু উইলি যেহেতু পোকামাকড়কে অনেক ভয় পেত, তাই সে জিনার সঙ্গে ভেতরে যেতে চায় না, যার ফলে জিনা একাই ভেতরে চলে যাচ্ছিল। কিন্তু তার আগে উইলি তাকে বলে রুমটিতে ঢোকার আগে প্রোটেকশন স্যুট পরে নিতে, কিন্তু জিনা তো এই সকল ঘাসফড়িংকে একদমই ভয় পেত না, তাই সে প্রোটেকশন স্যুট ছাড়াই ভেতরে চলে যায়। তবে উইলি এখানে দেখে রুমটিতে ঢোকার জন্য দরজার সামনে একটি পাসওয়ার্ড দিতে হচ্ছে। এদিকে জিনা অনেক বড় একটি গাছ রুমটির ভেতরে রাখে। আসলে এই ঘাসফড়িংগুলো এই গাছের পাতা খায়, অর্থাৎ এটাই ছিল তাদের খাবার। এরপর জিনা যখন এখানে ঘাসফড়িংগুলোকে চেক করছিল, ঠিক তখনই সেখানে থাকা সমস্ত ঘাসফড়িং তার উপর আক্রমণ শুরু করে। এতে জিনা বুঝতে পারে প্রোটেকশন স্যুট না পরে সে কত বড় ভুল করেছে। এদিকে উইলিও অনেক ভয় পেয়ে যায়, আর সে জিনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে। কিন্তু সে চাইলেও জিনাকে বাঁচাতে ভেতরে যেতে পারছিল না, কারণ এখানকার দরজা তো পাসওয়ার্ড দিয়ে লক করা। এদিকে আবার রুমটির ভেতরে জিনা অনেক আতঙ্কিত হয়ে পড়েছে। তারপর সে কোনো মতে চিৎকার করে উইলিকে দরজাটির পাসওয়ার্ড বলে, ফলে উইলি সঙ্গে সঙ্গেই দরজা খুলে ভেতরে চলে আসে, আর সে কোনো মতে তাকে ঘাসফড়িংগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। উইলি এখানে সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দিয়েছিল, যার ফলে ঘাসফড়িংগুলো আর বাহিরে আসতে পারে না, ফলে তারা এবারের মতো প্রাণে বেঁচে যায়। তো জিনা এখানে উইলিকে অনেক ধন্যবাদ জানায়, কারণ উইলি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। এরপর আমরা ওয়াশিংটনের ছোট্ট একটি শহর দেখতে পাই, যেখানে ম্যাডি নামক একজন মহিলা তার হাজবেন্ড ডেনের সঙ্গে বসবাস করে। ম্যাডি পেশায় ছিল ইউএস সেক্রেটারি অফ এগ্রিকালচার, অর্থাৎ কিছুক্ষণ আগেই আমরা যে ল্যাবটিকে দেখেছিলাম, ম্যাডি হলো সেই ল্যাবের সেক্রেটারি। তারা সেখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। তো আজ রাতের বেলা ম্যাডি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে কিছুদিনের জন্য দেশের বাহিরে যাবে, তাই আজ সারাদিন সে তার হাজবেন্ড ডেনের সঙ্গে সময় কাটানোর প্ল্যান করেছে। তবে এখানে ডেনকে দেখে এমন মনে হচ্ছিল যে সে ম্যাডির উপর অনেক বিরক্ত। আসলে ম্যাডি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করে, তাই সে ডেনকে খুব একটা সময় দিতে পারে না। তাই ম্যাডি আজ তার হাজবেন্ডকে সময় দেওয়ার প্ল্যান করেছে, কিন্তু তার এই প্ল্যান তো তখনই নষ্ট হয়ে যায় যখন তাকে তার অ্যাসিস্ট্যান্ট ভিভিয়ান ফোন করে, কারণ সে এখানে তাকে জানায় যে তাদের রিসার্চ ল্যাবে গভর্নমেন্ট নাকি রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য ল্যাবটিকে বন্ধ করে দেয়া হয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে রিপোর্ট এসেছে যে ল্যাবটিতে নাকি কোনো ইলিগেল এক্সপেরিমেন্ট চলছে, যার ফলে আপাতত সেখানে আর কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। কিন্তু একথা জানতে পেরে ম্যাডি অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের ল্যাবে কখনোই কোনো ইলিগেল এক্সপেরিমেন্ট করা হয়নি। তাহলে গভর্নমেন্ট কেন তাদের সাথে এমন করলো? ম্যাডির কাছে মনে হয় নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে কোনো ভুল ইনফরমেশন আছে, তাই ভুল ইনফরমেশনগুলোকে কারেকশন করার জন্য এখন ম্যাডিকে তার ল্যাবে যেতে হবে। যার ফলে ম্যাডি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে 15 মিনিটের মধ্যেই ল্যাবে আসছে, আর এ কথা শুনতে পায় তার হাজবেন্ড ডেন। তবে ডেন তো ম্যাডির উপর এমনিতেই রেগেছিল, কিন্তু এখন যেহেতু ম্যাডি তাকে রেখে ল্যাবে চলে যাবে, তাই ডেন তার উপর আরো রেগে যায়। আর সে ম্যাডিকে বলে, সবসময় যদি তোমাকে কাজ নিয়েই থাকতে হয় তাহলে আমাকে কেন বিয়ে করেছো?
বিয়ে না করে সারা জীবন কাজ নিয়েই পড়ে থাকতে, তাহলেই তোমার জন্য ভালো হতো। আমাদের বিয়ের তো এতগুলো বছর হয়ে গেল, কখনো কি তুমি আমাকে একটু সময় দিয়েছো? সব সময় তোমার শুধু কাজ আর কাজ। কাজের বাইরেও যে মানুষের একটা লাইফ আছে সেটা তুমি ভুলে গেছো। কিন্তু ম্যাডি এখানে ডেনকে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক সিরিয়াস ম্যাটার, আর সঠিকভাবে দায়িত্ব পালন করলে খুব শীঘ্রই তার প্রমোশন হবে। তাই ল্যাবে যাওয়াটা তার জন্য অনেক জরুরি। এই বলেই ম্যাডি সঙ্গে সঙ্গেই ল্যাবে চলে আসে। এরপর ম্যাডি প্রথমেই তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে একটি রিপোর্ট নেয়, যেটাতে তাদের ল্যাবে এক্সপেরিমেন্ট করা ঘাসফড়িংগুলোর ইনফরমেশন ছিল। প্রথমে তো ম্যাডি রিপোর্টগুলোকে খুব ভালোভাবে পড়ে। এরপর সে সোজা তাদের ল্যাবের ভেতরে চলে আসে, যেখানে তার বাকি সহকর্মীরা কাজ করছিল। তো এখানে ডক্টর পিটার নামক একজন ব্যক্তি ছিল, আর পিটার হলো ল্যাবটির প্রফেসর। সেই সাথে ল্যাবটির সকল ধরনের রিসার্চ সেই করে থাকে। তো ম্যাডি এখানে পিটারের সঙ্গে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে। সে বলে, আমার জানা মতে আমাদের ল্যাবে তো তেমন কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি, যেটার জন্য ল্যাবে কোনো ধরনের নোটিশ আসতে পারে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? প্রফেসর তখন ম্যাডিকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তারা অস্ট্রেলিয়ান প্রজাতির ঘাসফড়িং এর উপর রিসার্চ করছে। এরপর প্রফেসর এখানে ম্যাডিকে একটি ঘাসফড়িং দেখায়, আর সে ম্যাডিকে জানায় যে এটা হলো অস্ট্রেলিয়ান প্রজাতির একটি ঘাসফড়িং, আর এই ঘাসফড়িং এর উপর সে বেশ কিছুদিন ধরেই এক্সপেরিমেন্ট করেছে। আর এই এক্সপেরিমেন্টের ফলে ঘাসফড়িংগুলো এমন এক প্রজাতিতে রূপান্তরিত হয়েছে যেটাকে কোনো ধরনের কীটনাশক অথবা বিষাক্ত গ্যাস দিয়েও মেরে ফেলা সম্ভব নয়। আসলে এক্সপেরিমেন্টের ফলে ঘাসফড়িংগুলো একটি হাইব্রিড প্রজাতিতে কনভার্ট হয়ে গিয়েছে। এমনকি এগুলো সাধারণ ঘাসফড়িং এর তুলনায় প্রায় কয়েক গুণ বেশি শক্তিশালী। আর তার এই এক্সপেরিমেন্টের কারণে গভর্নমেন্টের পক্ষ থেকে নোটিশ এসেছে, কারণ যদি কোনো মতে ঘাসফড়িংগুলো একবার ছড়িয়ে পড়ে তাহলে এটা মানুষের জন্য অনেক হুমকির কারণ হয়ে যাবে। এদিকে এসব কথা জানতে পেরে ম্যাডি অনেক অবাক হয়। সেই সাথে সে প্রফেসরের উপরও কিছুটা রেগে যায়, আর সে প্রফেসরকে বলে, আপনি তাহলে জেনে শুনে কেন এমন ঘাসফড়িং এর উপর রিসার্চ করছেন? প্রফেসর বলে, আমি আসলে আমার অভিজ্ঞতা বাড়ানোর জন্য রিসার্চটি করেছি। ম্যাডি এতে আরো রেগে যায়, আর সে প্রফেসরকে বলে, আপনি ইমিডিয়েটলি এই সমস্ত ঘাসফড়িংগুলোকে মেরে ফেলার ব্যবস্থা করুন, কারণ যদি কোনো মতে এখান থেকে একটি ঘাসফড়িংও বাহিরে যায় তাহলে বংশ বিস্তারের মাধ্যমে এটা সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়বে। মানুষের জন্য এটা কত বড় একটা ঝুঁকি সেটা কি আপনি বুঝতে পারছেন? তাই ম্যাডি এখানে প্রফেসরকে সমস্ত হাইব্রিড ঘাসফড়িংগুলোকে মেরে ফেলতে বলে। এদিকে প্রফেসর এখানে ম্যাডির কথাগুলো বুঝতে পারে, তাই সঙ্গে সঙ্গে সে ল্যাবের কর্মচারীদের মাধ্যমে সেই ক্লাসরুমগুলোতে স্প্রে করায়। তবে এটা কিন্তু কোনো সাধারণ স্প্রে ছিল না, বরং এটা ছিল এক ধরনের ফায়ার স্প্রে, যেটার মাধ্যমে আগুন বের হয়। যেহেতু এই ঘাসফড়িং এর উপর কোনো ধরনের গ্যাস কাজ করবে না, তাই আগুনের সাহায্যে ঘাসফড়িংগুলোকে পুড়িয়ে ফেলা হয়। আর এই কাজটি করছিল পার্ক এবং ডেভিড নামক দুজন লোক। তবে এখানে পার্ক নামক যে লোকটি ছিল সে এখানে লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটি কন্টেইনারে প্রায় বেশ কয়েকটি ঘাসফড়িং রেখে দেয়। আসলে তাকে তার ডিপার্টমেন্ট থেকে কয়েকটি ঘাসফড়িং রেখে দিতে বলা হয়েছে, কারণ এগুলো তাদের কাছে স্যাম্পল হিসেবে থাকবে, যাতে করে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে এগুলোকে তারা কাজে লাগাতে পারে। তো এখানে তাদের ফায়ার স্প্রে করা শেষ হলে পার্ক সেই রুম থেকে বেরিয়ে আসে। এরপর সে ঘাসফড়িং এর কন্টেইনারটিকে সেখানে থাকা একটি বেসিনের উপর রাখে, আর সে তার প্রোটেকশন স্যুট খুলতে শুরু করে। কিন্তু যখন সে তার স্যুটটি খুলে রাখতে যাচ্ছিল ঠিক তখনই ভুল করে তার হাতটি কন্টেইনারে লেগে যায়। ফলে কন্টেইনারটির ঢাকনা খুলে যাওয়ায় বেশ কয়েকটি ঘাসফড়িং বেসিনের পাইপলাইনে চলে যায়। এদিকে পার্ক তখন তাড়াতাড়ি করে বাকি ঘাসফড়িংগুলোকে কন্টেইনারে ঢোকায়, যাতে করে সেগুলো কোনোভাবেই পালাতে না পারে। কিন্তু অন্যদিকে দেখা যায় পাইপলাইনের মধ্যে যে সকল ঘাসফড়িং ঢুকেছিল সেই সমস্ত ঘাসফড়িং ম্যানহোলের সাহায্যে বাহিরে চলে আসে, আর সেগুলো সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে আবার ম্যাডি প্রায় বেশ কয়েক ঘন্টা পর তার বাড়িতে ফিরে আসে। তবে ডেন এখনো তার উপর রেগেছিল, কিন্তু ম্যাডি যখন তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে যায় ঠিক তখনই ডেন তাকে বলে, তোমাকে আর আমাকে কোনো কথা বলতে হবে না, আজ থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই। এভাবে সংসার করার তো কোনো মানে হয় না, কারণ তুমি সব সময় তোমার কাজকে বেশি প্রাধান্য দিয়েছো। আমার কথা তুমি কখনো চিন্তাই করো না, তাই আমার মতে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তুমি তোমার রাস্তায় চলবে আর আমি আমার রাস্তায় চলবো, কারণ এটাই তো তোমার মনের ইচ্ছে। কিন্তু ম্যাডি এখানে ডেনকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে বলে যে মনে প্রাণে সেও চায় তাকে সময় দিতে, কিন্তু পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠে না। তবে ম্যাডি এখানে ডেনকে কথা দেয়
যে তার হাতে আর অল্প কিছু কাজ বাকি আছে, সেটা শেষ করে সে তার সঙ্গে সময় কাটাবে। এদিকে আবার সন্ধেবেলায় তার একটি ফ্লাইট রয়েছে, কারণ আজকে তার কাজের জন্য তাকে অন্য আরেকটি দেশে যেতে হবে। অন্যদিকে আমরা সেই ল্যাবের একটি টিম দেখতে পাই, যারা কিনা কন্টেইনারে থাকা বাকি ঘাসফড়িংগুলোকে একটি আর্মি টিমের কাছে হস্তান্তর করে, কারণ তারা ঘাসফড়িংগুলোকে অন্য আরেকটি ল্যাবে নিয়ে যাবে, যেখানে তারা এগুলোকে সুরক্ষিতভাবে সংগ্রহ করতে পারবে, যাতে করে পরবর্তীতে কোনো বড় এক্সপেরিমেন্টে এগুলোকে কাজে লাগানো যায়। এরপরে এই আর্মিদের পুরো টিম একটি জিপে চড়ে ঘাসফড়িংয়ের কন্টেইনারটিকে তাদের সাথে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ঠিক তখনই দূর থেকে একটি ঘাসফড়িং এসে ড্রাইভারের উপর হামলা করে, ফলে তারা যে জিপটিতে করে যাচ্ছিল সেটা ব্যালেন্স হারিয়ে ফেলে। আর ঠিক সেই সময়ে ঘাসফড়িংয়ের কন্টেইনারটি নিচে পড়ে যায়, এমনকি সঙ্গে সঙ্গে সেটা চাকার নিচে পড়ে ভেঙে যাওয়ায় কন্টেইনারের ভেতরে থাকা সমস্ত ঘাসফড়িং উড়ে চলে যায়। তো এই ঘটনার পর প্রায় 1 মাস পার হয়ে যায়। এখানে আমরা ম্যাডিকে দেখতে পাই। আজ সকালবেলায় ম্যাডি জানতে পেরেছে যে সে এখন প্রেগনেন্ট। ম্যাডি এতে অনেক খুশি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তার হাজবেন্ড ডেনকে ফোন করে। তবে ডেন এখনো ম্যাডির সঙ্গে রাগ করে আছে, যার ফলে ম্যাডি তাকে সুখবরটি দেওয়ার আগেই ডেন রাগ করে ফোন কেটে দেয়। অন্যদিকে আমরা একটি ক্যাম্পেইন দেখতে পাই, যেটা মূলত একটি নদীর কিনারায় অবস্থিত ছিল। এখানে আসলে প্রতিনিয়ত মানুষ তাদের সময় কাটাতে আসে, অনেকে আবার তাঁবু গেড়ে এখানে রাত কাটায়। তো এমনই এক তাঁবুর মধ্যে আমরা একটি কাপলকে দেখতে পাই। তারা যখন এখানে ঘুম থেকে ওঠে, ঠিক তখনই তারা দেখে যে তাদের তাঁবুর ভেতর শত শত ঘাসফড়িং দিয়ে ভরে গিয়েছে। এতে তারা অনেক আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা বিশাল বড় একটি মাঠ দেখতে পাই, যেখানে শাকসবজি থেকে ফলমূল সবকিছুই চাষ করা হয়। তাই এখানে অনেক কর্মচারীরাও ছিল। তো তারা যখন এখানে কাজ করছিল, ঠিক তখনই তারা দেখে সম্পূর্ণ আকাশ জুড়ে শত শত ঘাসফড়িং তাদের দিকেই ধেয়ে আসছে। এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না, তাই সঙ্গে সঙ্গে এখানকার সমস্ত কর্মচারীরা দৌড়ে পালিয়ে যায়। এদিকে আবার ম্যারি তার টিমের সঙ্গে একটি জায়গাতে যাচ্ছিল, যেখানে তাদের অফিসিয়াল একটি কাজ আছে। কিন্তু তারা যখন গাড়ির ভেতর থেকে বাহিরে তাকায়, তখন তারা বাহিরে শত শত ঘাসফড়িং এর ঝাঁক দেখতে পায়। ম্যাডি এতে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে মনে হয় এগুলো কি সেই ঘাসফড়িং যেগুলোর উপর প্রফেসর রিসার্চ করেছে। বিষয়টি চেক করার জন্য তারা সবাই গাড়ি থামিয়ে বাহিরে আসে। তবে ঘাসফড়িংগুলো যেহেতু অনেক উপরে ছিল, তাই ভালোভাবে সেগুলোকে দেখা যাচ্ছিল না, আর বোঝাও যাচ্ছিল না যে এগুলো আসলে কোন প্রজাতির। অন্যদিকে আমরা ডক্টর পিটারকে দেখতে পাই, অর্থাৎ সেই প্রফেসর। তো প্রফেসর এখানে তার বাড়িতে বসে তার ওয়াইফ এবং মেয়ের সঙ্গে কথা বলছিল। প্রফেসর এখানে তার ওয়াইফের সঙ্গে বর্তমানে তাদের পরিবারের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করছিল, কারণ বেশ কয়েক মাস ধরে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। তবে তারা তো তাদের মেয়ে সোফিয়াকে নিয়ে সবচাইতে বেশি চিন্তিত ছিল। তো সকালের নাস্তা করার পর প্রফেসর তার মেয়ে সোফিয়াকে স্কুলে যাওয়ার জন্য স্কুল বাসে উঠিয়ে দেয়। এরপর সে জিমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে যখন সে মাঝ রাস্তায় চলে আসে, তখন সে সেখানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে বিষয়টি চেক করার জন্য গাড়ি থামায়। আর যখন সে গাড়ি থেকে নেমে আকাশের দিকে তাকায়, তখন সে দেখে পুরো আকাশ জুড়ে শত শত ঘাসফড়িং তার দিকেই আসছে। আর মুহূর্তের মধ্যে সেই ঘাসফড়িংগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তবে এমন সময় প্রফেসর লক্ষ্য করে যে এগুলো তো সেই হাইব্রিড প্রজাতির ঘাসফড়িং, যেগুলো সে নিজে তৈরি করেছে। প্রফেসর এতে অনেক অবাক হয়, কারণ সে তো সমস্ত ঘাসফড়িংগুলোকে পুড়িয়ে দিয়েছিল। তাহলে এতগুলো ঘাসফড়িং কোথা থেকে এলো? প্রফেসর তো এটাই বুঝতে পারছিল না। তো প্রফেসর এখানে কোনো মতে ঘাসফড়িংগুলোর হাত থেকে বেঁচে তার মেয়ে সোফিয়ার স্কুল বাসটিকে ফলো করতে শুরু করে, যাতে করে সেই বাস পর্যন্ত ঘাসফড়িংগুলো পৌঁছানোর আগেই সে তার মেয়েকে উদ্ধার করতে পারে। কিন্তু তার স্কুল বাসটির কাছে পৌঁছানোর আগেই সম্পূর্ণ বাসটিতে ঘাসফড়িংয়েরা হামলা করে ফেলেছে। আর সেখানে এত পরিমাণ ঘাসফড়িং চলে এসেছিল যে তারা প্রত্যেকটি বাচ্চার উপর হামলা করতে থাকে। বাচ্চারা এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তারা সেখানে চিৎকার করতে শুরু করে। এদিকে ঠিক তখনই প্রফেসর সেখানে চলে আসে, আর সে বাসের ভেতরে এসে দেখতে পায় যে তার মেয়ে সোফিয়া মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি করে সোফিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে আবার ম্যাডি তার সম্পূর্ণ টিম নিয়ে সেই মাঠে চলে
চলে এসেছে, যেখানে শাকসবজি এবং ফলমূল চাষ করা হতো। তো ম্যাডি এবং তার পুরো টিম দেখে যে এখানকার প্রত্যেকটি গাছপালা ঘাসফড়িংগুলো নষ্ট করে ফেলেছে, অর্থাৎ তারা এখানে থাকা প্রত্যেকটি গাছের সমস্ত পাতা খেয়ে ফেলেছে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আর এত অল্প সময়ের মধ্যে ঘাসফড়িংয়েরা যদি সমস্ত পাতা খেয়ে ফেলতে পারে, তাহলে কি ভাবা যায় যে আশেপাশে কত পরিমাণ ঘাসফড়িং থাকতে পারে? তাই এই সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গেই ম্যাডি তার ডিপার্টমেন্টকে সতর্ক করে, যাতে করে কোনো বড় ধরনের বিপদ আসার আগেই তারা সবাই মিলে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। অন্যদিকে আমরা ডেনকে দেখতে পাই, যে কিনা এখন তার অফিসে ছিল। ডেন আসলে একটি আবহাওয়া অধিদপ্তরে কাজ করে, অর্থাৎ আবহাওয়ার ব্যাপারে সমস্ত খবরাখবর ডেন জানে। তবে ডেনও এখন সেই ঘাসফড়িংগুলোর ব্যাপারে জানতে পেরেছে, আর সে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই তার ওয়াইফ ম্যাডিকে ফোন করে। কারণ ম্যাডি যেহেতু এগ্রিকালচার কোম্পানির সেক্রেটারি, তাই ম্যাডির কাছে এই সমস্ত খবর পাওয়া যাবে। এদিকে আবার ম্যাডি এখানে ডেনের কাছে আবহাওয়া সম্পর্কে জানতে চায়, যাতে করে সে সেটার উপর ভিত্তি করে ঘাসফড়িংগুলোর অবস্থান বুঝতে পারে। তো তারা দুজনেই এখানে ডিসকাস করে বুঝতে পারে যে ঘাসফড়িংগুলো এখন ওয়াশিংটন নামক একটি শহরের দিকে যাচ্ছে, কারণ আপাতত সেখানকার আবহাওয়া ঘাসফড়িংদের জন্য অনেক উপযোগী। অন্যদিকে আমরা অনেক বড় একটি শহর দেখতে পাই, যেখানে বিশাল বড় এক মেলা লেগেছে, যার ফলে এই মেলাতে শহরের অনেক মানুষ ঘুরতে এসেছে। আর এটাই ছিল সেই শহর যেখানে ঘাসফড়িংদের আসার সম্ভাবনা রয়েছে। তাই ম্যাডি তখন তার পুরো টিমকে নিয়ে এখানে চলে আসে, যাতে করে তারা এই মেলায় থাকা মানুষদেরকে সতর্ক করে সেখান থেকে কোনো সুরক্ষিত জায়গাতে পাঠিয়ে দিতে পারে। কিন্তু তাদের কোনো কিছু করার আগেই ঘাসফড়িংগুলো সেখানে চলে আসে, আর তারা সেখানে থাকা প্রত্যেকটি মানুষের উপর আক্রমণ করে। তবে যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই মুহূর্তের মধ্যেই তারা সম্পূর্ণ মেলাতে ছড়িয়ে পড়ে, আর তারা প্রত্যেকটি মানুষের উপর আক্রমণ করতে থাকে, যার ফলে সেখানে থাকা মানুষেরা অনেক আতঙ্কিত হয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। এদিকে আবার সেখান থেকে দৌড়ানোর সময় একজন ব্যক্তির হাত থেকে তার ক্যামেরা পড়ে যায়, যার ফলে এ সময় মেলাতে যা কিছু ঘটছিল সেই সমস্ত কিছু ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। অন্যদিকে আমরা পেটসবার্গ নামক একটি শহর দেখতে পাই, যেখানে আরো একদল ঘাসফড়িংয়েরা উড়ে যাচ্ছিল। আসলে এই ঘাসফড়িংগুলোর বংশ বিস্তারের ক্ষমতা অনেক বেশি ছিল, যার ফলে তারা খুব অল্প সময়ের মধ্যে সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছিল। তাই ঘাসফড়িংগুলো যখন আকাশের উপর দিয়ে শহরের দিকে যাচ্ছিল, তখন তাদেরকে দেখে কালো মেঘের মতো মনে হচ্ছিল। এরপরে এই ঘাসফড়িংগুলো খুব অল্প সময়ের মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে, ফলে তারা অফিস আদালত থেকে শুরু করে মানুষের বাসা বাড়িতেও হামলা চালাচ্ছিল। এদিকে আমরা সেই শহরে থাকা একটি এয়ারপোর্ট দেখতে পাই, যেখানে একটি প্লেন ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে যখন তারা আকাশের একটু উচ্চতায় উঠে যায়, তখন তারা বুঝতে পারে যে এটা তাদের জীবনের কত বড় ভুল ছিল, কারণ ঠিক তখনই তাদের প্লেনের উপর শত শত ঘাসফড়িংয়েরা হামলা করে, আর তারা এমন ভাবে প্লেনটিকে ঘিরে ধরে যেটার জন্য পাইলট বাহিরের কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। ফলে সঙ্গে সঙ্গে তাদের প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। এদিকে প্রফেসর একটি হসপিটালে আসে, যেখানে তার মেয়ে সোফিয়া ভর্তি রয়েছে, কারণ ঘাসফড়িংগুলো আক্রমণ করার পর এখনো সোফিয়া সুস্থ হয়নি, আর সোফিয়ার সঙ্গে এখানে তার মাও ছিল। তো তারা সবাই মিলে যখন হসপিটালের টিভিতে একটি নিউজ দেখছিল, ঠিক তখনই নিউজটিতে সেই ভিডিওটি চালু হয়, যেটা সেই মেলাতে পড়ে যাওয়া ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছিল। তবে ঠিক তখনই সেই হসপিটালে প্রফেসরের কাছে FBI এর একজন এজেন্ট আসে, আর সে প্রফেসরকে একটি নোটিশ দেখিয়ে তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়, কারণ গভর্নমেন্ট সহ সকলেই জানতে পেরেছিল যে এই প্রজাতির ঘাসফড়িংগুলোকে উৎপাদন করেছিল প্রফেসর। অন্যদিকে আমরা ম্যাডিকে দেখতে পাই, যে কিনা এখন তার পুরো টিমকে নিয়ে তাদের বসের সঙ্গে মিটিং করছে, আর তাদের বসের নাম ছিল মোরালস। তবে এটা কিন্তু কোনো সাধারণ মিটিং ছিল না, বরং এটা ছিল গভর্নমেন্ট আয়োজিত একটি মিটিং, যেখানে তাদের দেশের বিভিন্ন সেক্টরের মানুষেরা উপস্থিত ছিল, কারণ তারা সবাই মিলে এখন একটা উপায় বের করতে যাচ্ছে যে কিভাবে এই ঘাসফড়িংগুলোকে মেরে ফেলা যায়। এখানে আবার ডেনও উপস্থিত ছিল। যেহেতু ডেন তাদের দেশের আবহাওয়া অধিদপ্তরে কাজ করে, তাই তাকেও এখানে ডাকা হয়েছে। তো এখানে তারা প্রত্যেকেই তাদের কাজের অভিজ্ঞতা থেকে সকলের সামনে বিভিন্ন মতামত উপস্থাপন করছিল, যাতে করে তারা প্রত্যেকের মতামত
মতামতের ভিত্তিতে সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারে। এরপর ডেন এখানে তাদের সবাইকে বলে বর্তমানে এখানকার আবহাওয়া এমন একটি পর্যায়ে রয়েছে যেটা ঘাসফড়িংয়ের বংশবৃদ্ধিতে অনেক সহায়ক। তাই এখন এদের সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তারা একজোট হয়ে এখন পশু পাখিদেরকে শিকার করতে শুরু করেছে। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই তারা মানুষকেও শিকার করবে। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। তো মিটিং শেষ হওয়ার পর দেখা যায় ম্যাডির উপর ডেনের রাগ কিছুটা কমেছে। তাই এই সুযোগে ম্যাডি ডেনকে জানায় যে ডেন বাবা হতে চলেছে। আর এই কথা শুনেই ডেন খুশিতে আত্মহারা হয়ে যায়। এমনকি মুহূর্তের মধ্যেই ডেনের ম্যাডির উপর সমস্ত রাগ ভেঙে যায়। তো তারা দুজনই এখানে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু এখন তাদের কারো কাছে মুহূর্তটিকে সেলিব্রেট করার মতো সময় ছিল না, কারণ এখন তাদের দুজনকেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তাই তারা দুজনই তখন তাদের কাজে চলে যায়। এদিকে আমরা প্রফেসরকে দেখতে পাই, যাকে কিনা এখন এফবিআই এর কয়েকজন বড় অফিসার সেই ঘাসফড়িংগুলোর ব্যাপারে জানতে চায় যে সে কি কি উপাদানের মাধ্যমে এগুলোকে তৈরি করেছে, সেই সাথে এখন তারা কিভাবে ঘাসফড়িংগুলোকে দমন করতে পারে। তার কাছে কি এখন কোনো উপায় জানা আছে? প্রফেসর তখন তাদেরকে জানায় ঘাসফড়িংগুলোকে দমন করতে তার কাছে একটি মাত্র উপায় আছে, কিন্তু সেটা করতে গেলে তাদের দেশের প্রায় 50% মানুষ মারা যাবে। আসলে এই পদ্ধতিতে এগোতে গেলে তাদেরকে সম্পূর্ণ দেশে ভিএক্স গ্যাস ব্যবহার করতে হবে, যেটা কিনা মারাত্মক একটি বিষাক্ত গ্যাস, যার ফলে এই গ্যাসের কারণে মানুষেরও মৃত্যু হতে পারে। তবে পুরো পৃথিবীর দুজনের ভেতর একজন মানুষের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিবডি রয়েছে যেটা মানুষের শরীর থেকে সেই গ্যাসকে প্রতিরোধ করতে সাহায্য করে। আর ঠিক এ কারণে এই গ্যাসটির প্রভাবে 50% মানুষ বেঁচে থাকলেও বাকি 50% মানুষ মারা যাবে। তবে ঠিক সেই সময় তাদের দেশের কিছু বড় বড় সায়েন্টিস্টরা মিলে অনেক রিসার্চের পর এমন একটি পদ্ধতি বের করে যেটার মাধ্যমে 50% নয় বরং 10% মানুষ মারা যাবে। তো গভর্নমেন্টকে যখন এই কথা জানানো হয় তখন তারা চিন্তা করে 50%-এর চাইতে 10%-এর অপশনটাই ভালো। তাই তারা তখন তাদের মিশন কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। এদিকে আবার তাদের মিশনের সমস্ত কিছু ম্যাডি জানতে পেরেছিল। তাই ম্যাডি এখানে তাদেরকে বাধা দেয়, কারণ এই মিশনের ফলে 10% মানুষও যদি মারা যায় তাহলে সেটাও অনেক বিশাল সংখ্যক মানুষ। তাই ম্যাডি এটা কিছুতেই মানতে পারছিল না, কারণ তাদের এই মিশনটি অনেকটা নিউক্লিয়ার অ্যাটাকের মতো, আর ম্যাডি জেনে শুনে কখনো এমনটা হতে দেবে না। কিন্তু এখানে মিলার নামক একজন অফিসার তাকে বলে, আপনি 10% মানুষের দিকে না তাকিয়ে বাকি 90% মানুষের দিকে তাকান, কারণ আমরা যদি ভিএক্স গ্যাস ব্যবহার না করি তাহলে তো ঘাসফড়িংয়েরা সমস্ত মানুষকে মেরে ফেলবে। সেটা কি তাহলে বেশি ভালো হবে? তবে প্রথমে আমরা ঘাসফড়িংগুলোর উপর একটি টেস্ট করতে চাই যে গ্যাসটি আসলেই ঘাসফড়িংগুলোর উপর কোনো প্রভাব ফেলছে কিনা। তারপরেই আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। আর এই টেস্টিও করা হবে এমন একটি জায়গাতে যেখানে খুবই কম সংখ্যক মানুষ বসবাস করে। তো এই কথা শুনে ম্যাডি আর কোনো আপত্তি করে না। এরপর তারা সবাই মিলে তৈরি হয়ে যায় তাদের প্রথম টেস্টের জন্য। তবে হেলিকপ্টারে চড়ার আগে ম্যাডি লুকিয়ে লুকিয়ে তার ফোনের মাধ্যমে একটি নিউজ চ্যানেলকে এই খবরটি জানিয়ে দেয় যে মানুষকে না জানিয়ে গভর্নমেন্ট এমন একটি পরীক্ষা করছে যেটার মাধ্যমে বহু মানুষের মৃত্যুও হতে পারে। ম্যাডি আসলে এটা এ কারণে জানিয়েছিল যাতে করে সমস্ত মানুষেরা নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। আসলে যদিও তাদের পরীক্ষাটি এমন একটি জায়গাতে হচ্ছিল যেখানে মানুষের সংখ্যা কম, তবে তারপরও সেখানে যে সকল মানুষেরা রয়েছে এই টেস্টের কারণে তারা মারা যেতে পারে। তবে ম্যাডি এটা কিছুতেই চাইছিল না। সে চাইছিল ঘাসফড়িংগুলোকে যেন এমন একটি উপায়ে মারা হয় যেটাতে মানুষের কোনো ক্ষতি হবে না। তাই ম্যাডি যখন গভর্নমেন্টের পুরো টিমের সাথে টেস্টের জন্য সেই জায়গাটিতে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাডি ভিএক্স গ্যাসের সিলিন্ডার ভাঙতে যায়। আর সে হেলিকপ্টারে থাকা সকলকে বলে, আপনারা যদি এই ভয়ানক টেস্ট বন্ধ না করেন তাহলে এখনই আমি সিলিন্ডার খুলে দেব। তাই ভালোভাবে বলছি, হেলিকপ্টারটিকে আবারও নিচে ল্যান্ড করান। তো ম্যাডির এসব কথা শুনে অফিসার মিলার সঙ্গে সঙ্গে প্লেনটিকে ল্যান্ড করাতে বলে, কারণ ম্যাডি যদি একবার এই গ্যাসটিকে কোনোভাবে রিলিজ করে দেয় তাহলে তো এখানে তারা সবাই মারা যাবে। তাই ম্যাডির কথা মতো প্লেনটিকে ল্যান্ড করানো হয়। এদিকে আবার জানা যায়
যে ঘাসফড়িংগুলো এখন নাকি ইন্ডিয়ানা শহরের দিকে যাচ্ছে। তাই ম্যাডি তখন ডেনকে ফোন দিয়ে বলে যে ডেন যেন তার দাদার কাছে ফোন দিয়ে খবর নেয় যে সেখানকার পরিস্থিতি এখন কেমন। তাই সঙ্গে সঙ্গে ডেন ইন্ডিয়ানার উদ্দেশ্যে রওনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সে সেখানে পৌঁছে যায়। এদিকে ম্যাডি এবং সেই প্রফেসর গভর্নমেন্টকে বোঝায় যে ঘাসফড়িংয়েরা মানুষকে মারতে গেলে মানুষেরা তখন নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারবে, কিন্তু যদি তাদের এরিয়াতে গ্যাস দেয়া হয় তারা তো নিজেদেরকে বাঁচানোর আগেই মারা যাবে। আর মানুষ হয়ে আমরা কখনো এটা করতে পারি না। অফিসারও তখন ম্যাডির কথা বুঝতে পারে আর তারা এবার বিকল্প কোনো পদ্ধতি খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে প্রফেসরকে নিয়ে ম্যাডি ইন্ডিয়ানার দিকে রওনা হয় যেখানে তার হাজবেন্ড ডেনও রয়েছে। তো ম্যাডি এবং প্রফেসর যখন এখানে পৌঁছয় তখন ম্যাডির সঙ্গে তাদের দাদার দেখা হয় যার নাম ছিল লিন। সে ছিল একজন কৃষক, এমনকি তার আবার বিশাল বড় একটি ফার্ম হাউসও রয়েছে। এরপর ম্যাডি এবং প্রফেসর এখানে আশেপাশের সমস্ত পশু পাখিদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কারণ যে কোনো সময় এখানে ঘাসফড়িংয়েরা চলে আসতে পারে। তো তাদের সঙ্গে এখানে ডেনও জয়েন হয়, কিন্তু এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেখানে ঝাঁকে ঝাঁকে ঘাসফড়িংয়েরা আসতে শুরু করে। তাই তারা চারজন মিলে তখন বাঁচার জন্য তাড়াতাড়ি করে ফার্ম হাউসের ভেতরে চলে যায় আর তারা সঙ্গে সঙ্গে সেখানকার দরজা বন্ধ করে দেয়। এরপর সেই ঘাসফড়িংগুলো ভেতরে যেতে না পেরে তারা সম্পূর্ণ ফার্ম হাউস ঘিরে ধরে। আর এই ফার্ম হাউসটি ছিল সম্পূর্ণ লোহার তৈরি, তাই ঘাসফড়িংগুলো তখন লোহার উপরেই বসেছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ঘাসফড়িংগুলো সেখান থেকে যাচ্ছিল না, তাই তারা চারজনই ফার্ম হাউসের ভেতরে ফেসে যায়। কিন্তু ঠিক তখনই ম্যাডির মাথায় একটি আইডিয়া আসে। সে তাদের সবাইকে বলে এই ফার্ম হাউসের সম্পূর্ণ দেয়ালগুলো তো লোহার তৈরি, তাহলে আমরা যদি এই দেয়ালটিতে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারি তাহলে হয়তো ঘাসফড়িংগুলোকে মারা সম্ভব। তাই ম্যাডি তখন সেখানকার জেনারেটর চালু করতে যায়, কিন্তু তাদের দাদা লিন তখন তাকে জানায় যে জেনারেটরে এখন তেল নেই, কিন্তু সে তার তেলের বোতলটিকে ফার্ম হাউসের বাহিরেই রেখেছে। তাই তেল আনতে হলে এখন তাদেরকে বাহিরে যেতেই হবে। তো প্রফেসর এখানে তাদের সবাইকে বলে যেহেতু আমার জন্য এসব কিছু হয়েছে তাই আমি তেল আনতে বাহিরে যাব। এই বলেই প্রফেসর তার শরীরে একটি চাদর মুড়িয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে তেল নিয়ে আসে, কিন্তু বাহিরে থাকা ঘাসফড়িংয়েরা তার উপর হামলা করেছিল, যার ফলে তার শরীরের বিভিন্ন জায়গাতে ক্ষত সৃষ্টি হয়। তাই ম্যারি প্রফেসরকে ফার্ম হাউসের একপাশে শুইয়ে রাখে। এরপর তারা তিনজন মিলে তাড়াতাড়ি করে সেই তেলের সাহায্যে জেনারেটরটিকে স্টার্ট করে, ফলে সঙ্গে সঙ্গেই পুরো ফার্ম হাউসে ইলেকট্রিসিটি প্রোভাইড হতে শুরু করে। এতে করে সেখানে থাকা সমস্ত ঘাসফড়িংয়েরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এতে তারা সকলেই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এখন এখান থেকে বের হতে পারবে। এরপর প্রফেসরকে ম্যাডি এটা জানাতে যায়, কিন্তু সে প্রফেসরের কাছে এসে দেখে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রফেসর মারা গিয়েছে। যদিও তারা সকলেই এতে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু এখন তাদের হাতে শোক পালন করারও সময় ছিল না, কারণ এখনো প্রচুর পরিমাণে ঘাসফড়িংয়েরা জীবিত আছে। তাই তারা সবাই মিলে তখন গভর্নমেন্ট অফিসে চলে যায়, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে পদক্ষেপ নিতে হবে। তাই ম্যাডি এবং ডেন এখানে অফিসার মিলারকে জানায় বিদ্যুতের সাহায্যেও ঘাসফড়িংদেরকে মারা সম্ভব, আর এতে করে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। তাই তারা সবাই মিলে তখন এটাই প্ল্যান করে যে বিদ্যুতের সাহায্যে ঘাসফড়িংগুলোকে মারা হবে। তাই তাদের প্ল্যান মোতাবেক পরের দিন সকালে পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়া হয়। এরপর শহরের পাওয়ার গ্রিডের সাথে একটি গ্যাস দিয়ে বেলুন সেট করা হয়, আর এই গ্যাসটি ছিল এমন একটি গ্যাস যেটার মাধ্যমে ঘাসফড়িংয়েরা অ্যাট্রাক্ট হয়। তো এই সমস্ত কিছু সেট করার কিছুক্ষণের মধ্যেই শহরের আনাচে কানাচে যেখানেই যত পরিমাণ ঘাসফড়িং ছিল সমস্ত ঘাসফড়িং সেখানে চলে আসে। আর যেহেতু সেখানে আগে থেকেই ইলেকট্রিসিটি প্রোভাইড করা ছিল, তাই এক এক করে প্রত্যেকটি ঘাসফড়িং সেখানে মারা যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ হয়, ফলে সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত ঘাসফড়িংয়েরা মারা যায়। এদিকে অফিস রুমে বসে তারা সবাই এটা দেখতে পায়, ফলে তারা সকলেই খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ অবশেষে তারা তাদের শহরকে সুরক্ষিত করতে পেরেছে। এই ঘটনার পর প্রায় 1 বছর কেটে যায়। এখানে আমরা ম্যাডি এবং ডেনকে দেখতে পাই, তবে ম্যাডির কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল, আর এই বাচ্চাটি হলো তাদের সন্তান। ম্যাডি এখন ডেন এবং তার সন্তানকে নিয়ে
বেশ সুখেই তার দিন পার করছে। তো হঠাৎ করেই ম্যাডির কাছে একটি ফোন আসে, যেখানে ম্যাডিকে একটি বড় চাকরির জন্য অফার দেয়া হয়। তবে চাকরিতে হ্যাঁ বলার আগে ম্যাডি তার হাজবেন্ড ডেনকে জিজ্ঞাসা করে যে সেই চাকরিটি করবে কিনা। অর্থাৎ ম্যাডি এখন অনেকটাই বদলে গিয়েছে, কারণ সে এখন সবকিছুতেই তার হাজবেন্ড ডেনকে প্রাধান্য দেয়। তাই তার সঙ্গে এখন ডেনের আর কোনো ঝামেলাই হয় না। তো এভাবেই ডেন, ম্যাডি এবং তাদের সন্তান অনেক সুখে শান্তিতেই তাদের জীবনযাপন করে।